বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আবারও আমার আমার দেশের বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। প্রথমে আমি নাটোরের আমাদের প্রিয় সন্তান বিএনপির অগণিত পাফাটা মানুষের নেতা, জনপ্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে সালাম জানাই। এবং তার যে ফেব্রুয়ারি মাসে যে আমাদের জাতীয় পার্লামেন্ট ভোট আছে, সেখানে উনি আমাদের নাটোর নলডাঙ্গা 2 আসন সদর আসনের 2 আসনের থেকে বিপুল ভোটে বিজয় লাভ করবেন, এই প্রত্যাশা করছি আল্লাহ পাকের কাছে। এবং জনগণ তাকে বিপুল ভোটে বিজয় করবেন এবং নাটোরের বাংলাদেশের উন্নয়ন করবেন গ্লোহের মাধ্যম দিয়ে। তারপরে আমি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আমি আমার আন্তরিক সালাম জানাই, হাজারো সালাম জানাই। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকেও সালাম জানাই এবং তার সুস্থতা কামনা করছি। পরিশেষে আমাদের বাংলাদেশের উন্নয়নের রূপকার, শহীদ জিয়াউর রহমান কে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এগুলো আমি আমার কথাগুলি শুরু করছি। প্রথমত যে আমি দেখলাম যে খবরে আজকে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সরকার থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। তো আমরা তো প্রথম থেকেই দেখতেছিলাম জুলাই আগস্টে স্বৈরাচার হাসিনা এখান থেকে যাওয়ার পর থেকে ভারত আমাদের পিছনে মাতবরি করে এসেছিল, বহু মাতবরি করছিল। সে মাতবরি তো করছিলই, বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করতেছিল, মিডিয়াতে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখার চেষ্টা করছিল। তো ওরা তখন থেকেই বলতেছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে দেখতে পারে না, ইউনূস সরকারকে দেখতে পারে না, তারপরে হচ্ছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করতে দিবে না, এ ধরনের কথাবার্তা কিন্তু তারা তখন থেকে 1 বছর আগে থেকে বলে আসছিল। এবং বলতেছিল যে এই ভোট যাতে না হয় এজন্য যে বিএনপি যে আন্দোলন করতেছিল যে দ্রুত জাতীয় ভোটটা হওয়ার জন্য, সেটা একটা সন্ধিক্ষণে এসছে। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি 26 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে আমাদের জাতীয় ভোট অনুষ্ঠিত হবে। এটা আর ভারতদের সহ্য হচ্ছে না। পাশাপাশি স্বৈরাচার হাসিনারও সহ্য হচ্ছে না। হাসিনার যে চেলাচাম্পট আছে, আমার দেশে আছে, ইন্ডিয়াতে আছে, এদেরও সহ্য হচ্ছে না। তো এই যে আমরা আমাদের দেশে যে আমরা ভোট করব, কিভাবে করব, কি করব না, এটা নিয়ে ভারতের তো এত মাতবরি করার দরকার নাই। আমরা ফেব্রুয়ারিতে করব না তার আগে করব, কিভাবে করব, ভারতের তো এত
মাতবরি করা প্রয়োজন নাই, যার ফলশ্রুতিতে তো আহ, আমাদের সরকার থেকে তারা যে আমাদের ডিস্টার্ব করতেছে তারই প্রতিবাদ জানাইছিল। কিন্তু এই যে প্রতিরক্ষা মন্ত্রী আবার হুমকি, এক ধরনের হুমকি ধামকি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে দিয়েছে। এটা এটা অন্যায় আমি মনে করি। শুধু অন্যায় না, একটা একটা সার্বভৌম দেশের উপরে একটা আঘাত এক রকমের। তো ভারতের এইগুলি এইগুলি শয়তানি বদমাশি রাজনীতি বন্ধ করা দরকার। যার ফলে আমি দেখলাম যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থেকে একটা প্রতিবাদ জানানো এসেছে। এটা আমি সাধুবাদ জানাই, কারণ আমার দেশের আমার সার্বভৌমত্ব নিয়ে খেলা করবে এটা আমরা পছন্দ করি না। তো ভারতের সাবধান হওয়া উচিত এগুলি বিষয়ে। আর ভারত এগুলি আরও করতেছে এই জন্যে যে ওই যে ভারত দেখতেছে যে কয়েকটা কারণ তো অবশ্যই আছে। ভারত প্রথমে বলছিল যে এদেশে কোনো একটা নির্বাচন হতে দেবে না। আর প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের দলগুলির ভিতরে থেকে প্রতিটা আমাদের যে যারা অভ্যুত্থান করছিল প্রতিটা দল, জামাত, বিএনপি, তারপরে হচ্ছে এনসিপি, প্রতিটা দলেরকেই ভারত বিভিন্নভাবে খেলা করতে 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 এই পর্যন্ত এসছে, এবং সরকারের ভিতরে পর্যন্ত ঢুকে পড়ছিল, সেনাবাহিনীর মধ্যেও ঢুকে পড়ছে। তো এরা এভাবে এবার একটা আসলে এই সব মূল হোতাই হচ্ছে ভারত, যেটা বোঝা যায়। মানে তারা যে হাসিনাকে যে হাসিনা যে আসলেই একটা ভারতেরই মনে হয় না তো সে এদেশের নাগরিক। এই স্বৈরাচার হাসিনা, হাসিনাকে বাঁচানোর জন্য কত কি করতেছে এই আওয়ামী লীগকে বাঁচানোর জন্য এই ভারত। কিন্তু ভারত একবার চিন্তা করলো না যে এই 15-17 বছরে এই হাসিনা কী করছে বাংলাদেশে। এই যে আমরা দেখতেছি যে 13 তারিখে 13 নভেম্বর হাসিনার যে একটা বিচারের রায় ঘোষণা হবে প্রসিকিউশনের মাধ্যমে। তো এখানে এটা নিয়ে সেদিন তারা করছে, কি বলে, 13 নভেম্বর তারা কি আওয়ামী লীগ নাকি কর্মসূচি দিয়েছে, লকডাউনের নাকি একটা কি একটা দিয়েছে আর কি। তা আমি আওয়ামী লীগকে যারা এই এই ধরনের লকডাউনের কথা বলে, যে 13 তারিখে যে বাংলাদেশকে যে লকডাউনের যে একটা মানে কর্মসূচি দেয়, তে হাসি পায়। এজন্য হাসি পায় যে এই এই খুনি হাসিনা বাংলাদেশের কত লক্ষ মানুষকে মেরে ফেলছে, কত লক্ষ যুবক যুবতীদেরকে মেরে ফেলছে। এই যে সেদিন 1 বছর হলো আমাদের যে মেয়েরা ছেলেরা যে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তাদেরকে ধর্ষণ করছে মেয়েদেরকে এই 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 হাসিনার যে পুলিশ বাহিনীগুলি তাদেরকে যে নির্মমভাবে ধর্ষণ করছে, নির্মমভাবে এই ছেলেদেরকে হচ্ছে গুলি করছে। গুলি করার পরে মারা যায় নাই, অর্ধ মৃত তাদেরকে নিয়ে যে ভ্যানের মধ্যে 7 জনকে পুরায় মারছে। এটা তো মানে কি বলবো, মানে 71 সালেও এই ধরনের ঘটনা, 71-এর যুদ্ধ এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা আমার সন্দেহ আছে। এত একটা নির্মম সরকার ছিল, ভর করেছিল আমাদের উপরে। তো ঘটনা হচ্ছে যে সেই হাসিনা শুধু এটা তো খুন তো করছেই, খুনের সাথে তার এমন কোনো বাংলাদেশের উপর এমন কোনো অত্যাচার নাই যেগুলি সে করেনি। এদেশের টাকা পয়সা লিয়েছে, আমি তো অন্যান্য ভিডিওতে বলছি, টাকা পয়সা নিয়ে গেছে। তারপরে এদেশে প্রচুর লোককে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। এই যে বিএনপির ছেলেপেলেগুলাকে কতগুলোকে যে গুম করছে, মেরে ফেলছে, তোর ইয়াত না কত যে হাজার মামলা দিয়ে রাখছিল, তার শেষ নাই সীমানা নাই। কত লোক তার ভয়ে দেশ ছেড়ে বাইরে যে পড়ে আছে এখনো। তো সেই হাসিনার রায় 13 তারিখে হবে, আর তারা লকডাউন ডাকে। হ্যাঁ, পাগলি কিনা কয় আর ছাগলি কিনা খায়। তো ওরে লকডাউন কি মানে ওরা লকডাউন ডাকুক আর হচ্ছে ওরা কর্মসূচি দিক আর যাই দিক,
ওদের ওদের তো অস্তিত্বই নাই তো। মনে পড়ে মনে পড়ে আমি লিখকে বলি, মনে পড়ে 20টা বছর বিএনপি একটা সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করে গেছে, একটা মানবিক একটা জীবনযাপনের জন্য, দেশটাকে সুন্দর করার জন্য আন্দোলন করে গেছে। কই বিএনপির কথা তো এক কান দিয়েও শোনেনি। বিএনপির কথা শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা এক কান দিয়ে শুনছে আর কান দিয়ে বের করে দিছে, শুনেই নি। তো তখনও তো বিএনপি ওই লকডাউন দিচ্ছে, অনেক অনেক কর্মসূচি দিয়েছে, সব দলই দিয়েছে। ওরা তো পাত্তাই দিত না, ওরা তো কর্মসূচি দিলেই মামলা দিত, না হলে ওই ব্রাশ ফায়ার করতো, না হলে র্যাব নিয়ে যায় এনকাউন্টার দিত বা গুম করে রাখতো। আর এই রায় আমি মনে করি যে এই রায়টা দিলে আল্লাহ পাক নিজেই খুশি হবে। ও যত লোককে মারছে দেশে, এই বাংলাদেশে যত লোককে মারছে, খুন করছে, যত টাকা লুটপাট করছে, যত নির্যাতন করছে, যত ধর্ষণ হয়েছে দেশে, যত অমানবিক কাজগুলি হয়েছে এই দেশে, তো আমি তো মনে করি হাসিনার একবার ফাঁসি হলে হবে না তো, হাসিনার 1000বার ফাঁসি হলেও এই মানে এই এই যে অন্যায়গুলো করে গেছে এই দেশে, আল্লাহ পাক 1000বার তার ফাঁসি হলেও আল্লাহ পাক চাবে যে আরও তার ফাঁসি হোক, এই দেশের জনগণ চাবে আরও তার ফাঁসি হোক, এত অন্যায় করে গেছে। আর তার পক্ষে লকডাউন লাগে। আমি ওই জন্য প্রসিকিউশনে বলবো, এবং আমাদের যে স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে আমাদের যারা এই যে 3 দল, বিশেষ করে 3টা দল মাঠে আছে, বিএনপি, জামাত এবং এনসিপি, যারা কিনা আপনারা এই দেশের একটা একটা অভ্যুত্থানের মাধ্যম দিয়ে যে যে স্বৈরাচার একটা নমরুদকে দেশ থেকে তাড়াইছিলেন, তো আপনারা এই 3টা দল একটা ভেদাভেদ ভুলে যান। আপনাদের ভিতরে যে রাগারাগি আছে বা যতটুকু যাই থাকুক, এগুলো ভুলে যান। আর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটু হেল্প করেন। আওয়ামী লীগ দেখলে পাছার ছাল তুলে ফেলে দেবেন, আওয়ামী লীগের পাছার ছাল তুলে দেবেন। আওয়ামী লীগ যেন 100 বছরের ভিতর, 100 না, ও কোনো জিনিস যেন বাংলাদেশে, ও যা আগাম করছে, আগাম কাম করছে, আর কোনোদিনই যেন বাংলাদেশে আর আসতে না পারে। তার লক্ষবার ফাঁসি হয়ে যাক তাদের, খালি হাসিনা না, হাসিনার সাথে আরও যারা সহযোগিতা করছে প্রত্যেকের। এইটাই বলতেছিলাম। আরেকটু বলি আমি, সেটা হচ্ছে যে আমি খুব দুঃখ পাই, কষ্ট পাই একটা জনগণ হিসেবে এই দেশের। সেটা হচ্ছে যে আমরা আমরা কি পাগল? আমরা কি একটা পাগলের দেশে বাস করি? আমি বুঝি না যে আমরা কি একটা পাগলের দেশে বাস করি। আমি তো এর আগের ভিডিওগুলোতে বলছি যে আমার দেশটা একটা অবস্থা খারাপ করে দিয়ে গেছে। এই দেশটাকে তো আমাদের টেনে তুলতে হলে, আমাদের দেশটাকে আবার সুন্দর একটা ধারায় নিয়ে আসতে হলে, তা আমাদের 3টা দলকে তো সব ভেদাভেদ ভুলে তো অন্তত মিল হতে হবে, কিছুটা হলেও তো মিল হতে হবে, কাছাকাছি থাকতে হবে। আপনারা বুঝেন না যে আপনারা একা একা হয়ে গেলে, প্রত্যেকে একা একা হয়ে গেলে আপনাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। আর আপনাদের অস্তিত্ব না থাকলে এই যে স্বৈরাচার হাসিনা, যে যে নমরুদ, ফেরাউন, যাকে এ দেশ থেকে তাড়ানো হলো, তারা যদি আবার সুযোগ পায়, তো আপনারা যদি সিঙ্গেল হয়ে যান, যে আমার বাবা একটা কথা বলতো যে 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 ঘরে 5টা ভাই আছে, তারা যদি এক থাকে তাহলে তাদের ক্ষতি কেউ করতে পারবে না। আর যদি 5টা ভাইকে যদি সবাই আলাদা আলাদা করে দিতে পারে, প্রতিবেশীরা যদি তাদেরকে আলাদা আলাদা করে মানে ষড়যন্ত্র করে আলাদা আলাদা করে দিতে পারে, তাহলে কিন্তু সব ভেঙে দেবে। তো আমি বলবো যে আপনারা অন্তত 3টা দল এক থাকেন, আপনাদের অস্তিত্বের জন্যে, বাংলাদেশের এই 17-18 কোটি মানুষের অস্তিত্বের জন্য আপনারা এক থাকেন, এবং সুন্দরভাবে আমি সুন্দরভাবে একটা ভোট হয়ে যাক 15 তারিখেই ভোট হবে, সরি, ফেব্রুয়ারি মাসেই ভোট হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে, এবং ভোট হতেই হবে। এই দেশকে বাঁচাতে হলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই ভোট হতে হবে, এবং ভোটটা
সুন্দর হতে হবে। এই জন্য সরকারকে একটু আন্তরিক হতে হবে। সরকার এই ভোট নিয়ে আবার খেলা খেলা মানে আমি ডক্টর ইউনূস স্যারকে বলি, আপনি এটা নিয়ে এই খেলা খেলা ভাবটা ছেড়ে দেন। খেলা খেলা ভাবটা আপনাকে ছাড়তে হবে, যে এই পক্ষ না ওই পক্ষ, এরকম কিন্তু হাসিনা করতো। হাসিনা বেশি করতো। ওই কখনো দেখতাম যে ওই ইয়াকে লিয়ে খেলতো, মানে কাউকে খেলার সাথী পাইতো না, তখন জামাতে ইয়াকে নিয়ে আসতো, যে এরশাদের দল জাতীয় পার্টি নিয়ে আসতো, একে নিয়ে আসতো, ওকে নিয়ে আসতো, কাউকে লিয়ে খেলা খেলা খেলে করে একটা ভোট পার পার করতো। তো আপনি আপনি ওইভাবে যে এই যে জামাত ইসলাম যে যে পিয়ার গণভোট, তারপরে হচ্ছে সংবিধান, তারপরে এনসিপিরাও যে সংবিধান পাস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, জুলাই সনদ বা গুলি করতে হবে, আইনগতভাবে এগুলি করতে হবে। এই কথাগুলা যে আমার তো আজকে যে খবরে দেখলাম, খবরে দেখলাম যে সরকার সরকারের মন থেকে, যদি সরকারের মন থেকে, সরকার প্রধানের, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যদি মন থেকে যদি থাকে যে এই গণভোট আর যে জামাত যে বিএনপির সাথে যে একটা ঝামেলা বাঁধাইছে, পিয়ার এগুলি নিয়ে কিন্তু ডক্টর ইউনূস স্যার উনি কিন্তু ইচ্ছা করলে এটা সমাধান করতে পারেন। আমরা যে আন্দোলনটা করে যে সরকারকে তাড়ালাম একটা ভোটের আশায়, তো সেই ভোটটা তো হবে, কিন্তু এই জিনিসটা যে সামান্য একটুর জন্য বেঁধে আছে। তো আমি ডক্টর ইউনূস স্যারকে আমি বলি, আপনি রাগ করবেন না। আপনি রাগ করলেও আমাদের কিছু যায় আসে না। আমরা দেশের জনগণ, আমরা বাঁচতে চাই, ওপরে উঠতে চাই, ভালো হতে চাই, দেশটাকে ভালো করতে চাই। আপনার যদি ভিতরে ভিতরে যদি ওই ওই কোনো একটা দলকে, যে দলগুলি 300 আসন ফিল আপ করতে পারে না, এরকম যে নাগরিক কি নাগরিক নূরের নূরের যে দল, বা এরকম আরও কয়েকটা দল আছে যাদের 300 আসনে লোক দেওয়ার মতো লোক নাই, তারা তারা পর্যন্ত বলে যে তারা 300 আসনে হচ্ছে ভোট করবে। তাহলে এগুলি একটা এগুলি এগুলি তো আমি মনে করি একটা ফ্যাজলামে মনে হচ্ছে আর কি। তারা তারা ভোট করতে পারবে, তারা ভোট করতে পারবে না কেন? তারা যে বড় দলগুলির সাথে মিলেমিশে ভোট করে, আমার বক্তব্য হচ্ছে 3টা দল, আরও যারা ছোটোখাটো দল আছে, তারা সব সম্মিলিতভাবে, বড় দলগুলি তো বলে নাই যে তাদেরকে নিবে না সাথে, তাদের সাথে মিলেমিশে, তার মানে আপনাদেরকে ডেকে নেওয়ার উদ্দেশ্য এই না যে এই বড় দলগুলি বা বিএনপি বা অন্যান্য যারা একটু আগে থেকে যারা একটু আকারে বড় দল, এদের যে এই মানে ঠেকা পড়ে গেছে যে আপনাদেরকে ডেকে ডুকে নেওয়া লাগবে, এটা না। আসলে দেশটাকে শান্ত করতে হলে একটা জাতীয় ভোট দরকার। এই জন্যে আপনাদেরকে সাথে লিয়াজও করতে চায়। এখন আপনারা যদি নিজেরাই, এখন আপনাদের নাই আসন, আপনার আসন, আপনাদের এই আপনাদের হচ্ছে প্রার্থী নাই, প্রার্থী দেওয়ার মতো লোক নাই, আপনারা যদি এখনই মানে এটাকে একটা কী ভাবছেন, যে আমি ওই জন্য বললাম, আমরা কি পাগলের দেশে বাস করি? আপনারা 300 আসনে না, উম, এই যে নূরের দল, আরও কয়েকটা দল আমি দেখতেছি, এরা বলে যে 300 আসনের। এখন যে এনসিপি যে এই যে এনসিপির কথা বলি, যে জাতীয় নাগরিক কমিটি, এদেরও তো একটা ভালো ভূমিকা ছিল না? এদেরও তো একটা ভালো ভূমিকা ছিলই জুলাই আগস্টে। তারা এখন পর্যন্ত, ওরা মুখে বলতেছে যে 300 আসনে প্রার্থী দিবে, তারা নিজেরাই ঘাবড়া যাইতেছে। আসলে প্রার্থী দিলেই তো হবে না, সেই এলাকায় তাদের তাদের এনসিপির কথা বলি, বা অন্যান্য যে ছোট ছোট দলগুলি আছে, তারা যে দিবে, তাদের ওই 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 এলাকাগুলিতে তাদের সংগঠন কি সেভাবে তাদের সংগঠনের শিকড় কি অত গভীরে আছে, তারা এভাবে বিজয় লাভ করতে পারবে? তারা পারবে না। তাদের উচিত ওইগুলি বাদ দিয়ে এই বড় দলগুলির সাথে মিলেমিশে ভোট করে দেশটাকে বাঁচান। এটাই আমি বলতে চাচ্ছি। আর জামাত,
যেটা আমি একজন আমাদের বিএনপি নেতা একজন বলছেন, কথাটা একেবারে সুন্দর কথা বলছেন। আমরা যতদিন থেকে জামাতকে উত্থান দেখছি, জামাত তো আসলে এগুলি কথা বলতে চাই না, বলতে ভাল লাগে না। ৭১-এ যুদ্ধের সময় যখন দেশ স্বাধীন হয় তখন কিন্তু জামাত কিন্তু বিরোধিতা করছিল। পরবর্তীতে প্রতিটা জায়গায় বিরোধিতা করছিল। একবার আওয়ামী লীগের সাথে যোগ দিল ভোটে। আবার হচ্ছে যে এই যে গত ২০ বছর আগেও যে পার্লামেন্টে এসেছিল বিএনপি, তখনও তো ওই বিএনপির উপরে ভর করে করে করেই বিএনপির উপর ভর করে করে এই পর্যন্ত আসছে। এখন জামাত আহ, হুমকি দেয় বিএনপিকে। এটা খুব দুঃখজনক ঘটনা, বিএনপিকে যে হুমকি দেয়। এটা জামাতের এখনো বিএনপির থেকে অনেক শিকার আছে, রাজনীতির শিকার আছে এখনো। তো আমি এত কিছু বলতে চাচ্ছি না। আপনারা তিনটা দল এখন এখন হয়ে পার্লামেন্টে যান, পার্লামেন্টে যান। আপনারা পার্লামেন্টে যান, কে সরকারি দল হবে কে বিরোধী দল হবে সেটা পরে কথা। আপনারা পার্লামেন্টে যান, তিনটা দল বা আরও যারা আছে ছোটোখাটো দল মিলে আপনারা পার্লামেন্টে যা দেশটাকে রক্ষা করেন, আগে দেশটাকে রক্ষা করেন। আর এই যে আজকে ওই যে ফ্যাসিস্ট হাসিনার যে দল বল সাঙ্গপাঙ্গরা বলতো না, ইন্ডিয়ার থেকে শুরু করে, এবং এখানেও যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ফ্যাসিস্ট হাসিনার, তারা বলতো না যে এদেশে ভোট হবে না। এটা কিন্তু আজ থেকে বলতেছে না, ওই ৫ আগস্টের পর থেকেই বলতেছে এদেশে ভোট হবে না, ভোট হতে দিবে না, এই কথা বলতেছিল। এবং সম্পূর্ণ দোষ ইউনূসের উপর চাপা দিচ্ছিল। কখনো বিএনপির উপর চাপাচ্ছিল, কখনো জামাতের উপর, কখনো ওই এনসিপির ওপরে, এভাবে চাপাচ্ছিল। এই দেখেন এখন আর ২টা মাস আছে নির্বাচনের, এই মাস গেলে ২টা মাস। এখন কিন্তু দেখেন একটার পর একটা ঝামেলা ইন্ডিয়া আবার শুরু করছে, দেশের মধ্যেও শুরু করছে। ওরা ইন্ডিয়া এখন দেখতেছে যে ওদের তো প্রিয় পাত্রী হচ্ছে, মানে ওদের যে সম্রাজ্ঞী, মানে সন্ত্রাসের সম্রাজ্ঞী, সন্ত্রাসের মা, এই শেখ হাসিনা, তাক দিয়ে তো সব অন্যায়গুলি বাংলাদেশকে চালাইতো। এই হাসিনাকে বাঁচানোর জন্য এই যে ওদের প্রতিরক্ষা মন্ত্রী এই যে বাজে কথাগুলি বাংলাদেশের উপর ছুড়ে দেয়, সার্বভৌমত্ব যেটা লাগে। তো এছাড়াও আবার কি ১৩ তারিখে আবার হচ্ছে লকডাউন ঘোষণা করে। তো এই লকডাউন আমি মনে করি যে ওরা যেমন ফ্যাসিস্টরা যখন ক্ষমতা ছিল তখন কিন্তু বাংলাদেশে কাউকে একটা বিএনপিকে তার নয়াপল্টনে বিএনপিকে একটা ঠিকমতো একটা প্রোগ্রাম করতে দিত না, রাস্তা ব্লক হয়ে যাবে বলে একটা প্রোগ্রাম করতে দিত না। তা আমি বলবো যারা লকডাউন যদি করে অনেক ছাল তুলে দিতে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকেও বলবো, এবং আমরা যারা এই তিনটা দলকেই বলবো ওদের পাশার ছাল তুলে দিতে, যা তার কোনোদিন আর কোনোদিন না বাংলাদেশের জন্য আর এই এই নমরুদ, এই ফেরাউনেরা যাতে, এই হাসিনা ফেরাউন যাতে আর কোনোদিন এদেশে, লকডাউন তো দূরের কথা, এদেশে তারা এই ধরনের কথা ওরা এই যে কথাটা বলছে, এই কথাটা বলার মতো সাহস না রাখে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা বলি, এটা যেন এটা শক্তভাবে হ্যান্ডেল করবেন। আর এনটিএম সরকারকে আমি বলবো যে সঠিক নির্বাচন করতে হলে যে আপনারা যে সরকারে বসে আছেন, বসে থেকে এই যে জামাতেরা যে এই যে কথাগুলো বলে যে গণভোট, তারপরে যে জুলাই সনদ, তারপরে আরও যেগুলি কথাগুলো বলে সংস্কার টস্কারলে যে কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা করে, বা আরও যারা চেষ্টা করে, এভাবে তো দেশের ক্ষতি হচ্ছে। দেশের ক্ষতি হলে জনগণের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হলে সব কিছুরই ক্ষতি হয়, অর্থনীতিতে শুরু করে সব কিছুই ক্ষতি হয়ে যায়, দেশের মানুষের নিরাপত্তা থাকে না। তো তো আমরা চাই না যে এমনটা হোক যে দেশে কোনো সরকার নাই এরকম মনে হয় না, সরকার থেকেও যে সরকার নাই এরকম যেন মনে না হয়। আমি ইউনূস স্যারকে বলবো যে আপনাকে সবাই সম্মান করে, আপনাকে সম্মান করে, আপনার সম্মান নিয়ে সুন্দরভাবে এই দেশে একটা সুন্দর ভোট 15 ফেব্রুয়ারি মাসে দিয়ে আপনি সসম্মানে, আপনারা সবাই সসম্মানে ভোটটা বুঝিয়ে দিয়ে যে জিতবে তো জিতবে। কিন্তু ওই যে মনে মনে যে হাসিনা যেটা মনে মনে করতো, পাগল পাগল রাজার মতো, যে মনে মনে যে অকে জিতাবো, অমুক দলকে জিতাবো, এরকম যেন না হয়, এরকমটা যেন না হয়। যে মনে মনে যে যে জিতাবো, আর মন থেকে আসে অমুক দল বা অমুক অমুক গোষ্ঠী,
এরকম যেন না হয়। ভোট একেবারে লিগালভাবে করেন। দরকার হয় আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সব দলগুলো বসেন, বসে আর এই বিশেষ করে যে গণভোট আর এই যে আর কি সব পিয়ার টিয়ার নিয়ে যে তারপরে হচ্ছে যে জুলাই সনদের ঝামেলাগুলো বাড়ছে, এগুলি মিটমাট করেন। এগুলি মিটমাট করার দায়িত্ব তো সরকারেরও তো আছে। আর এইগুলি তো আসলে তো এই যে জুলাই সনদ, পিয়ার, গণভোট, এগুলি তো আসলে তো পার্লামেন্টে, আমি তো এর আগের ভিডিওতে বহুবার বলছি, পার্লামেন্টে যে বসে এটা পাশ করতে হবে। সব যারা যারা যাবে, ধরলাম 3 দলই গেল, সরকারি দল, বিরোধী দল, যেভাবে হচ্ছে গেল 3-4 দল, যে ওখানে থেকে পার্লামেন্টে থেকে এটাকে এই পাশ করে দেওয়ার পর থেকে পেয়ার হতে পারে, গণভোট হতে পারে, অনেক কিছু হতে পারে। আরও কিছু চাওয়া পাওয়ার থাকলে আরও কিছু ওখানে পাশ করে সবার মতামত এটা হতে পারে। কিন্তু এটা নিয়ে এখনই এগলে এত ঝামেলা করলে তো হবে না, এই একটা বিষয়। আর যেটা আমি আর একটু বলি যে আসলে এগুলি বলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? যে আমার দেশের মানুষগুলি কেমন যেন, মানে রাজনৈতিক দল বলি আর যাই বলি, এই যে এতগুলি ছেলেপেলে মারা গেল এই জুলাই সনদে, 71-এও বহু বহু লোকজন মারা গেল, 90 সালেও অনেক লোক মারা গেল। এই এই যে জুলাই আগস্টে এত ছেলেপেলে, খালি মৃত্যু না, মৃত্যুর একটা কোয়ালিটি থাকে। ওই যে বললাম, গুলি করে মারছে 7 জনকে, তাদের মধ্যে কেউ কেউ মারা যায়নি, তাদেরকে পুরা গান পাউডার দিয়ে পুরা মেরে ফেলছে। একটা ছেলে তার বাঁচার জন্য আগত মিনতি করতেছে, বিল্ডিংয়ের উপরে ঝুলে আছে, তাকে ওখান থেকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে এই বর্ষণ করা হচ্ছে, গুলি মারা হচ্ছে, শিশু বাচ্চা বলছে জানলার মধ্যে ধারে বসেছিল, মারা গেল। তাহলে এইরকম একটা নির্মম একটা ঘটনা, মেয়ে, ভার্সিটির মেয়ে, তাদেরকে আম, আহ, পুলিশ, দানবীয় পুলিশগুলি তখনকার এই ইউনিভার্সিটি মেয়েদেরকে, মানে দিন দুপুরে ওপেন তাদেরকে যেভাবে ধর্ষণ করছে, এটা তো আমার তো মনে হয় 71-এ অনেক লোক মারা গেছে, এটা ঠিক আছে, কিন্তু এরকম ঘটনা তো মানে অনেক অনেক দেশে এটা তো মানে মানে এটা কল্পনাও করা যায় না পৃথিবীতে বর্তমানে। হয় অনেক জায়গায়, কিন্তু এই ধরনের তো মৃত্যু, তাহলে এই খুনি হাসিনা এত বড়ই মানে যে সে মানে স্বৈরাচার, স্বৈরাচার, খালি স্বৈরাচার না, মানে মানে এতটাই জঘন্য ছিল, যার ফলে আল্লাহ পাক এত বেরাজ হয়েছিল, মানে তার প্রতি যে এত অতিষ্ঠ হয়েছিল, যার ফলে তাকে অপমানিত, খালি অপমানিত না, এই রকম অপমানিত পৃথিবীর অনেক শাসক হয় না। আমি ভারতকে বলি যে সেদিন যদি ওই যে সেনাপ্রধান যদি তাকে ওইভাবে পার করে না দিত, আরেকটু লেট করলে, যত ছেলে মেয়েদেরকে দেশের জনগণকে মানে গুলি করে করে মারছিল, হাসিনাক তো সেদিনকে মেরেই ফেলতো যদি হেলিকপ্টার না পালাইতো। তাহলে এত অপমানের পরে এত লোককে মারছে, এত লোককে মারছে, এত লোককে মারছে, এত এত টাকা এই দেশ থেকে উধাও করে দিছে, দেশটাকে পঙ্গু করে দিছে, তার 100 বার ফাঁসি হলেও তো আমাদের এই রক্তের ঋণ শোধ হবে না এই বাঙালির। তো তারপরেও হচ্ছে তার রায় দিবে প্রসিকিউশন, সেখানে বলে যে তাদের কর্মসূচি দিবে সে 13 তারিখে। এত বড় সাহস পায় থেকে? আমি ওই জন্য বলি যে দেশে কি আসলে সরকার আছে? মাঝে মধ্যে তো এরকম মনে হয়। তো এনু সরকার যে এটা নিয়ে এগুলি নিয়ে গেম খেলবেন না প্লিজ। বাঙালি জাতি কিন্তু আবার প্রতিশোধ নিতে জানে, কিন্তু বাঙালি জাতি আহ, আহ, অন্যায় দেখে, অন্যায় দেখতে দেখতে কিন্তু প্রতিশোধও নিতে চান। যেমন হাসিনা অন্যায়ভাবে নির্বাচন করতেছিল, অন্যায়ভাবে দেশ চালাইতেছিল, তার প্রতিশোধ নিয়েছে, এরশাদ করতেছিল, প্রতিশোধ নিয়েছে। যেই করুক, যেই করুক, প্রথমে দেখে কিন্তু পরে প্রতিশোধ ঠিকই নেয়। তো আমি এটাই বলবো, হ্যাঁ, এটাই বলবো যে এভাবে আহ, যে আমি ইউনূস সরকারকে এটাই বলবো যে আপনাকে সবাই সম্মান করে, আপনার নোবেল বিজয়ী। আপনি এই যে সামনে যে ফেব্রুয়ারিতে ভোট হবে, এই ভোট নিয়ে এই যে আপনার ভিতরে যে আমি জানি না কি আছে, আমরা জানি আপনি সৎ মানুষ, ভালো মানুষ, সৎ থাকেন, ভালো থাকেন, এবং আপনি সুন্দরভাবে ভোট
পাড়ি দেন। আর ভোটের নির্বাচন কমিশনে যে কি কি সমস্যাগুলি আছে এটা এই ফেব্রুয়ারির আগেই তাড়াতাড়ি সেরে ফেলে দেন, দিয়ে ভোট করেন। আপনি এমনভাবে ভোট করেন না যাতে পরবর্তীতে কেউ বলে যে হাসিনার মতো করে ভোট হয়ে গেল, এরকম যেন না হয়। আমার কথা হচ্ছে যে ভোট সুন্দর হবে, দেশ সুন্দর হবে। যে দরকার হয় 3-4টা দল মিলে, কেউ বিরোধী দল থাকলো, কেউ সরকারি দল থাকলো, যাই থাকুক, তবু তো পার্লামেন্টে গেল, দেশে একটা গণতন্ত্রের শুরুটা হলো, এবং দেশটা যে তলায় গেছিলো এটা আবার ধীরে ধীরে একটা সুন্দর অবস্থানে আসে, এটাই আমরা চাচ্ছি। আর এই যে যারা কিনা এই যে ভোট যত আগে আসতেছে দিনে দিনে, খেয়াল করেন, এটা আজ থেকে না 1 বছর আগে থেকে দেখতেছি ওরা বলতেছিল যে ভোট হবেই না। একটা 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 খেয়াল করি, আমরা যখন বাজার হাটে ঘুরি, একটা কথা আমরা খেয়াল করি যে 15 তারিখে ভোট হবে, ফেব্রুয়ারিতে ভোট হবে প্রথম দিকে। এটা তো একেবারে দিনের মতো সত্য, দিনের আলোর মতো সত্য, এটা কেউ ঠেকাতে পারবে না, ভোট হতেই হবে এবং হবেই। কিন্তু এটাকে এমনভাবে ওই যে বাজারে ছড়া দেয় না, যে এর আগে একবার ছড়াইছিল অমুক দল জিতে যাবে, এরকম বাজারে আবার ছড়া দেওয়া হচ্ছে ইদানিং। ভোট হবে কি না, মানে সাধারণ মানুষের মধ্যে যারা অত লেখাপড়া জানে না, অশিক্ষিত, যারা বোঝে না, ভোট হবে কি না, যে অবস্থা দেখেছি, ভোট হবে কি না, মানে এই কথার মানেগুলো হচ্ছে মানুষের কানে কানে এই কথাগুলা অনেকটা ছড়া দেওয়া, ভাইরাসের মতো ছড়া দেওয়া। ভোট হবে কি না, হলেও কে জিতবে, কি অবস্থা, মানে মানে এরা কারা এরা ওই হাসিনা রেখে যাওয়া ওই ফ্যাসিস্ট, হাসিনা রেখে যাওয়া ব্যাকটেরিয়া এগুলা। তো ওগুলি দেখলে হবে না। আপনি সরকার আপনার টার্গেট নির্বাচন করে দিয়ে চলে যাওয়া। আপনি আমাদের যে অভ্যুত্থান সব কিছু হয়ে গেছে, আর এত কিছু এই আরেকটা খারাপ লাগে, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে খারাপ লাগে যে একটা ভোট হবে, এতে এত কথায় দলগুলোর ভিতরেও দলগুলোর এত কথা বলার দরকারটা কি? এত কথা বলার দরকার নাই তো, এত কথা বলারই দরকার নাই, যত কথা বলবেন তত ভেজাল বাঁধবে, এত কথা বলার দরকার নাই। যার যার দল তারা আপনারা মনোনয়ন দিয়ে দেন, দিয়ে ভোট হয়ে যাক। শুধু আপনারা সবাই ভোটটা সুন্দরভাবে বুঝে নেবেন, সব দল, যাতে সরকার যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বসাইছি একটা সুন্দর ভোটের জন্য, সে যেন কোনো রকমের ছল চাতুরি করতে না পারে। এই যে আজকে দেখলাম যে সজীব ভূঁইয়া, সে তো বৈষম্য বিরোধীর একটা ইয়ে ছিল, বৈষম্য বিরোধীর সে মধ্যে ছিল, সে সরকারের মধ্যেও ছিল, মাহফুজ আলমও ছিল। তো এখন সে নাকি ভোট করবে, তো করলে ভালো, আমরা স্বাগত জানাই, সে ভোট করে করুক, যে দলের থেকে করে করুক গা। আবার আমি আরেকজনকে আমি আমি আমরা মনে করি, সেও মানে বৈষম্য বিরোধী মাহফুজ আলম, সেও যদি এখান থেকে চলে যায়, তাহলে সরকারটা আরেকটু ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, গভর্নমেন্টটা আরও পরিষ্কার হয়। মাহফুজ আলম যেহেতু সে বৈষম্য বিরোধী থেকে আসছে, সে চলে গেলেও ভালো হয়, দিয়ে একটা সুন্দর একটা গভর্নমেন্ট হয়ে গেল। এবং এবং ইউনুসকে এখানে শক্ত হতে হবে, ইউনুস সরকারকে এখানে শক্ত হতে হবে। এবং ওই যে মনে মনে যে অমুক দলটা আসলে ভালো হয়, অমুক দলটা আসলে, এই জিনিসটা মাথার থেকে বাদ দিতে হবে। এই জিনিস করতে করতে হাসিনা কিন্তু পৌঁছে গেছে, খালি পৌঁছেনি, হাসিনার দলটাই শেষ হয়ে গেছে, হাসিনার দলটাই ভ্যানিশ হয়ে গেছে, আওয়ামী লীগ বলতে আর কিছুই নাই, শেষ। এই যে এই যে আওয়ামী লীগ যখন এই যে অরে মা যখন ফাঁসি হবে, রায় হবে, ওরা তো প্রচুর লোকে মেরে ফেলছে দেশের, ওই জন্য ওরা এখন কোনো কুল কিনা না পায়, এখন এই বিভিন্ন ভারত থেকে, মিডিয়া থেকে ইদানিং আবার কথাবার্তা শুরু করে দিছে। আবার এদেশের যেগুলো সেলাসাম্পট আছে, ব্যাকটেরিয়াগুলি আছে, এরাও এখন ওই গণভোট, এই সেই ওই যে লকডাউন করবো, এই করবো, কর্মসূচি দেবো, ভোট হবে না, এই সেই, মানে মানে হুমকি আমকি দিচ্ছে, যাতে এদের সরকার, মানে বা যারা যারা অভ্যুত্থান করেছিল তারা ভয় পেয়ে যায়। ওই জন্য বলতেছি যে এখানে ভয় পাওয়ার কিছু নাই, কোনো কিছু নাই, কোনো চাপ নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অ্যাকশন নেবে, প্লাস জনগণ এই আওয়ামী লীগগুলা
পিটায় সাল বাকলা তুলে ফেলে দিতে হবে। এই দেশটাকে এরা শেষ করে দিয়ে গেছে। এরপরে কর্মসূচি সাহস পায় করতে এরা শতবার হাসিনাকে এই হাসিনা যারা শয়তানি করছে, আর ইন্ডিয়া এদের যা করছে দেশটাকে শেষ করে দিয়ে গেছে, একটা সার্বভৌম বাংলাদেশকে নষ্ট করে দিয়ে গেছে। এদের ফাঁসি দিলেও মানে এদের এই বাঙালির রাগ মিটবে না যে অন্যায় করে গেছে এরা। তো এদের সবাই মিলে এটা প্রতিহত করবেন, এরা ভবিষ্যতে এ ধরনের কথাবার্তা না বলতে পারে। আর 3 দলকে আমি বিনতির সাথে আমি বলি, জামাত একটু বেশি বাড়াবাড়ি করতেছে। জামাতের এটা অভ্যাস, 71-এও করছে, পরবর্তী জামাত রাগ করলে আমার কিছু করার নাই, পরবর্তীতেও করছে। তারপরে এই যে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একবার ভোটও করছে, বেইমানি করছে। আবার হচ্ছে যে 2000 সালে যে 1 সালে ভোট হলো, সেখানেও তো বিএনপির ঘাড়ে চড়েই ক্ষমতা এসেছিল। তো বিএনপির থেকে পলিটিক্স শিখছে জামাত, শিখে আজকে জামাত অনেক বাড়াবাড়ি করতেছে। জামাতের এটা বোঝা উচিত। তো আমি বলবো যে জামাতকেও ধৈর্য দেশের স্বার্থে, দেশকে সুন্দর করার জন্য, আর দেশের ভিতর যাতে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার বাসা না বাঁধতে পারে, এই জন্যে তিনটা দলই তো আমরা জানি, বিএনপি, এনসিপি, তারপরে হচ্ছে যে নাগরিক কমিটি, তারপরে যা আরও যারা আছে 2-1টা ছোটো ছোটো বাম সংগঠন, সবাই মিলেমিশে ভোট করেন। তো এটাই নিয়ম, পৃথিবীর নিয়ম। কেউ সরকারে থাকবে, কেউ বিরোধী দল থাকবে, তবু একটা ভালো যে বিরোধী দল থাকলেও তো কথা বলতে পারবে। অন্তত যে যারা এই দেশে যারা এই যে খেটে খাওয়া মানুষ, 17 কোটি 20 কোটি মানুষ, তারা যাতে একটা গণতন্ত্র পায়, সুন্দর হয়। এবং যেগুলি যে আপনারা বলতেছেন, জামাত যে বলতেছে পিআর লাগবে, সে লাগবে, গণভোট লাগবে, এগুলি ভবিষ্যতে দ্বিকক্ষ, এই কক্ষ সেই কক্ষ, তারপরে আরও যেগুলো মনদ পাশ করা, এগুলি সব ঠিক করতে হবে। তারপরে আমাদের অনেক অনেক আরও প্রশাসনের মধ্যে আরও ঝামেলা আছে, ঝুট ঝামেলাগুলি আছে, সেটা সেনাবাহিনীর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, আরও বিভিন্ন জায়গায় আছে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে, অনেক জায়গা আছে, এরকম সব জায়গায় আছে। এগুলি ঠিকঠাক করতে হলে একটা সুন্দর ভোটের দরকার। তো আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আগে ভোটটাকে সুন্দরভাবে করেন, আর করে আর জামাতকেও বলবো যে এই যে সামান্য একটা এই গণভোট আর পিআর আর জুলাই সনদ, এনসিপিকেও বলবো এগুলি নিয়ে আপনার ঝামেলা করেন না। এলে ঝামেলা করে ওই বহিঃশত্রু যাদেরকে আপনারা তাড়াইলেন, যে শত্রুগুলোকে আপনারাই তাড়ালেন, আমরা তাড়াইলাম, তারা যদি আপনাদের এই নিজের মধ্যে গ্যাঞ্জাম করতে যায়, আবার তারা আবার এখানে এই যে কথাগুলি আজকে বলতেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বলতেছে, আজকে যে কর্মসূচি দিল আওয়ামী লীগ, এই সাহসগুলি পাইছে কিন্তু আপনাদের জন্য। আপনারা বিএনপি জামাত, আপনারা বিএনপি তো গ্যাঞ্জাম করতে চায় না, এই যে জামাতের এই যে বাড়াবাড়ির জন্য ওরা এই সাহসগুলি পাইতেছে। এনসিপিকেও বলতেছি, আপনারাও তো ওই অভ্যুত্থানে আপনাদের অনেক বন্ধু বান্ধব, অনেক ছেলেপেলে মারা গেছে, আপনারা এগুলি আর করেন না প্লিজ। আপনাদের হাত পা ধরতেছি, দেশে বাঁচানোর জন্যে আপনারা সবাই ভোটে চলে আসেন। শুধু ভোটটা যাতে একতরফাভাবে ইউনূস সাহেব না পারে এনসিপির দিকে, যে তার ভিতরে যে এনসিপির ইয়াং সালপাল তাদেরকে জিতায় দিই, এটাও না করতে পারে, আবার জামাতকে জিতায় দিই, এটাও না করতে পারে, আবার বিএনপিকে জিতায়, এটাও না। ভোট সঠিকভাবে করতে হবে। এটা 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 একেবারেই, যেহেতু আমরা 20 বছর ভোট, অনেক ছেলেবেলা দিতেই পারেনি ভোট, 20-25 বছর ধরে ভোটই দিতে পারেনি। ভোটটা সুন্দরভাবে হোক, দেশটা বাঁচুক। আর আওয়ামী লীগ যারা আমাদেরকে মেরে গেছে, আমাদের অর্থনীতি নষ্ট করে দিয়ে গেছে, অনেকে পঙ্গু করে দিয়ে গেছে, অনেকে জেল খাটার লাইফটা শেষ করে দিয়ে গেছে, অনেককে যে বললাম যে জুলাই আগস্টে যে কীভাবে নির্মমভাবে মারছে, 71-এও যে আমাদের 71-এ তো আওয়ামী লীগ তো আর যুদ্ধ করেনি, যুদ্ধ যা করছে সব এই দেশের সাধারণ জনগণই করছে। সাধারণ জনগণ, সাধারণ আনসার বিডিআর আর সেনাবাহিনী, এরাই যুদ্ধ করছে, ছাত্র জনতা, তো এরাই তো মারা গেছে। তো ঘটনা হচ্ছে যে তখনও ওই জামাত
বিরোধিতা করছে। তো ওর অভ্যাসই হচ্ছে বিরোধিতা করা। তো প্লিজ জামাতের বুদ্ধির উদয় হবে এটা আমরা মনে করি। আর যদি মনে করেন যে ওই যে না আপনারা ঠাটামো করে ওইভাবেই আন্দোলন করে যাবেন, তাহলে কি হবে? আপনারা ওই যে অবস্থাটা ওইরকম হবে, ওই যে একটা গল্প আমরা পড়ছি যে খরগোশ আর হচ্ছে আহ, উম, কচ্ছপের সেই গল্পের মতো হবে। আপনারা মারামারি করবেন, গন্ডগোল করবেন, আপনি বিএনপি এনসিপি আপনারা নিজের মধ্যে সারাদিন তর্কাতর্কি করতেছেন, আমি দেখতেছি সারাদিন প্রতিদিন খবর করলে এই ঝামেলাগুলো চলতেছে। কচ্ছপ কিন্তু আগে গন্তব্যে চলে যাবে। কচ্ছপকে বুঝতে পারছেন? ওই যে ইন্ডিয়ার হচ্ছে ওই ফ্যাসিস্ট হাসিনার এবং তাদের যে সাঙ্গপাঙ্গরা, তারা এত বড় ক্ষমতা পাইছে যে তারা লকডাউনের মানে কর্মসূচি দেয় একটা অভ্যুত্থানের পরে। আরেকটা কথা বলি শেষে, আমি আর কথা বলতে পারছি না, যে আসলে আমার পাগল দেশে বাস করি, আমার এটাই মনে হয়, ভালো লাগে না। ওই যে আমার দুই একটা সাংবাদিক, এই যে ইলিয়াস সাহেব, তারপরে হচ্ছে যে আমাদের পিনাকি সাহেব, আরও আছে কয়েকজন, আমি নাম নাম আমি বলে ফেললাম, যেটা আমার দেশের স্বার্থ। ওনারা কিন্তু ওই জুলাই অভ্যুত্থানের আগে যখন তারা কিন্তু ওই হাসিনার অত্যাচারেই তারা এদেশ থেকে পালাইছিল। অথচ এখনও আমি দেখি তারা এমনভাবে কথাবার্তা বলে, তারা নিজেরাই বলে, আমি তো দেখি তাদের লাইভগুলি, তারা নিজেরাই বলে যে দেশে কোনো ভোট হবে না, এদেশে এই হবে না সেই হবে না। তাহলে দেশের যে বিশৃঙ্খলার জন্য তারা একটা অংশে দায়ী। তো জনগণকে বুঝতে হবে, মিডিয়াগুলিকে বুঝতে হবে যে তাদের কথাগুলো এভাবে শোনা যাবে না। আর তাদেরকে বলবো, তারা যদি সত্যি সত্যি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে তারা নির্বাচনের জন্য নির্বাচনের পক্ষে কথা বলেন, এদেশের পক্ষে কথা বলেন। হ্যাঁ, আপনাদের রাগ থাকতে পারে, আমি ইলিয়াস সাহেবকে বলি, পিনাকি সাহেবকে বলি, কোনো দলের প্রতি আপনাদের রাগ থাকতে পারে, কোনো হচ্ছে বা অফিসারের প্রতি রাগ থাকতে পারে, কোনো সেনাবাহিনীর প্রতি রাগ থাকতে পারে, কোনো পুলিশ অফিসারের প্রতি রাগ থাকতে পারে। সেগুলি আমরা ভোটের পরে যে আপনারা আসেন দেশে, এসে আপনারা আসেন দেশে, দেশে একটা প্রচলিত বিচার ব্যবস্থা সুন্দরভাবে তৈরি হোক, বিচার সবারই হবে যারা যারা অন্যায় করছে। আমি এই বলে, এবং সুন্দর একটা ফেব্রুয়ারিতে ভোট হবে, আহ, সেই প্রত্যাশা রাখি। আর বিএনপিকে বলি, বিএনপি সম্বন্ধে একটু বলি আমি। বিএনপি যদিও বৃহৎ দল, বিএনপি ভোটের কাজ করে যাচ্ছে, বিএনপি ভোটের কাজ করে যাচ্ছে, এটা ভালো। কিন্তু বিএনপি যে নমিনেশনের এটা তো স্বাভাবিক, নমিনেশন তো সবাই পাবে না, বিএনপি বড় দল। যারা যারা পানি তারা দেখতেছি যে এখানে ওখানে মারামারি গন্ডগোল ফ্যাসাদ করতেছে আর কি। তো এটা এটা তারা যদি সত্যি সত্যি বিএনপি করে, তার দেশকে ভালোবাসে, তাহলে আমাদের যে চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত, উনি যে নমিনেশনগুলো সাবমিট করে দিয়ে গেছেন, তাহলে তারা যে পাল্টা যে যারা নমিনেশন পাইছে তাদের সাথে যে গ্যাঞ্জামগুলি করতেছে যারা পায়নি, তো এটা অন্যায়। এটা এটা দলের নিয়মের বহির্ভূত একটা বিষয়, নিয়ম বহির্ভূত একটা বিষয়। তো এইগুলি এগুলি বন্ধ করতে হবে। সরকার কি করে? সরকারও তো এই যে এগুলো গ্যাঞ্জাম ফ্যাসাদ আজকাল খবরে দেখলাম যে গ্যাঞ্জাম হয়, তো সরকার তো কিছু করে না তো এগুলা। গভর্নমেন্ট এগুলো নিয়ে তো আমি দেখি না যে এগুলো থামানোর জন্য যে একটা ভূমিকা এটা রাখে না। তো নিজের মধ্যে গ্যাঞ্জাম ফ্যাসাদ করবেন না। আর যারা যে বিদেশে বসে সাংবাদিকেরা যে কথাবার্তাগুলো বলেন, এই নির্বাচন পর্যন্ত আপনারা প্লিজ এমনভাবে কথাবার্তা বলবেন না যে এই দেশে নির্বাচন হতে দেবো না। আমার বাংলাদেশের মানুষ এই যে উস্কানিতে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব হয়। যেমন এই যে ভারত উস্কানি দিচ্ছে বাংলাদেশে নির্বাচন না হয়, হাসিনার বিচার না হয়, এভাবে আর কি। তো এরকম উস্কানি দেওয়ার প্রয়োজন নেই, একটা সুন্দর ভোট ফেব্রুয়ারিতে হয়ে যাবে এই আশা রাখি। এবং বিএনপির লাস্ট শেষে আমি বলি, যেহেতু আমি বিএনপির আদর্শে থাকি, বিশ্বাস করি, তো বিএনপি ভোটে অবশ্যই বিজয় লাভ করবে, এটা আমি 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 আমার আমি আমার মতের থেকে আমি যেটা বুঝি সেটা আমি বলতেছি। বিএনপি ভোটে অবশ্যই বিজয় লাভ করবে। এবং বিএনপিকে প্রচুর ফ্লো তুলতে হবে। ফ্লোটা হচ্ছে যে আমরা আগে যে ভোটগুলো করছি, যে একটা ফ্লো কিন্তু একটা বিশাল বিষয়। এই যে অ্যাড দেয় না, অ্যাড দেয় না, যে কোনো পণ্যের একটা অ্যাড দেয়, দেখেন টিভিতে বা ইয়েতে, অ্যাডটার মানেটা কি? ওই পণ্যের ফ্লো তোলার জন্য।
তো বিএনপিকে বিশাল ফ্লো তুলতে হবে, আরও ফ্লো তুলতে হবে। বিএনপি যদিও জিতবে, কিন্তু আরও বেশি ফ্লো তুলতে হবে। এত ফ্লো তুলতে হবে ধানের শেষের, যাতে হচ্ছে বিএনপি স্বচ্ছন্দে বিজয় লাভ করে। যদিও বিজয় লাভ করবে, আরও যাতে ইজিলি বিজয় লাভ করতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমাদের নাটোরের দুলভাইকে সালাম জানাই, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে সালাম জানাই, আমাদের আপসী নেত্রী তাকেও তার সুস্থতা কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট যেরকম তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।